থমথমে গোপালগঞ্জে চলছে ২২ ঘন্টার কারফিউ। ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বেলা বাড়ার পর বেড়েছে সাধারণ মানুষের চলাচল। একটা থমথমে পরিবেশ চলতেছে, একেবারে ভীতিকর একটা পরিস্থিতি। এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। আমরা চাই দেশের শান্তি, শান্তির প্রিয় লোক। ঘরে বন্দি, কাল সন্ধ্যা থেকে জরুরি অবস্থা আছে, স্কুল মাদ্রাসা সবই বন্ধ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি। খুলনা থেকে রওনা হয়েছেন নেতাদের একাংশ। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে চলছে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি। পলাতক ২ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে ২২ ঘন্টার কারফিউ। এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জে। কারফিউয়ের কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১৫০০-এর বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, আছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। একটা থমথমে পরিবেশ চলতেছে, একেবারে ভীতিকর একটা পরিস্থিতি। এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। দোকানপাট খোলা নাই, একটা দোকানই খোলা ছিল, সেখান থেকে ওষুধ নিয়ে আসছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই ছিল। এখন আল্লাহ আল্লাহ করতে যাতে সবাই একটু শান্তিতে থাকে। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানব সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, সাধারণ মানুষের চলাচল তো বেলা গড়ানোর পর বেড়েছে। গতকালের ঘটনা আর প্রাণহানির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো ব্রিফ করবে কিনা? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফের ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি। তবে আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় ১৪ জনের মতো গতকালের ঘটনায় গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত ১৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আসলে ঘটনার পরিস্থিতি সামাল দিতেই আসলে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। গতকালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে, সেই বিবেচনায় গতকালকে ধারণা করা হয়েছিল যে এই ঘটনার পর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসে তারপরে অভিযান চালানো হবে বা হয়েছে, এই রকম একটি বিষয় ছিল। কিন্তু সেই বিষয়ে স্পষ্ট পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা, আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল ঘটনার প্রথম থেকেই ঢাকা রেঞ্জের যে ডিআইজি তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন। তিনি এখনো গোপালগঞ্জে রয়েছেন। এখানে অফিসার্স মেসে আমরা এখন অবস্থান করছি। এখানে ডিআইজি সহ আরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। হয়তো তারা পরিস্থিতি পর্যালোচনার পর হয়তো এলাকাও পরিদর্শন করতে পারেন, এরকম আমরা জানতে পেরেছি। হয়তো তাদের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে। মামলার এক প্রক্রিয়া চলছে, এটিও আমরা জানতে পেরেছি। সার্বিক বিষয়ে হয়তো বিকেল নাগাদ তারা একটি ব্রিফিং দিতে পারেন। আর বেলা বাড়ার সাথে সাথে গতকালকে থেকে মানুষের মধ্যে জনমনে যে থমথমে অবস্থা বিরাজ করছিল, এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল মানুষের মধ্যে, সেই আতঙ্ক আসলে কিছুটা কাটতে শুরু করেছে। মানুষজন কারফিউ জরুরি প্রয়োজনে সকালে যেরকম ছিল তার চেয়ে মানুষজন বের হওয়া শুরু করেছেন। রাস্তাঘাটে মানুষের যে চলাচল, সেই চলাচলও বাড়তে দেখেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে গোপালগঞ্জ শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে পুলিশের যে মোতায়েন করা হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে
আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খুলনা থেকে এরই মধ্যে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে পথসভার প্রস্তুতি। সকাল থেকে সেখানে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা, সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভার স্থলে যাবেন। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎকার করারও কথা রয়েছে। কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি নেতারা। এছাড়া মানিকগঞ্জেও পথসভা করার কর্মসূচি রয়েছে। আপাতত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে কোন রকমের বিশৃঙ্খলা গোলমাল হচ্ছে না। ফরিদপুর একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে আমার মনে হয় না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। প্রস্তুতির কোনো ঘাটতি নাই, ইনশাল্লাহ আমাদের এখানে বিপুল পরিমাণ লোক হবে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি তার কাছে। প্রবীর, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সবাই রওনা হয়েছে কিনা আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা জোরদার করা হয়েছে কিনা? তাদের রুম ত্যাগ করে এই যেখানে আমরা দাঁড়িয়েছি এখান থেকে তারা যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আজকে তাদের যে পূর্ব নির্ধারিত শিডিউল রয়েছে যে পথসভার, সেটি ফরিদপুর এবং রাজবাড়ীতে তারা যাবে এবং গতকাল যে দুটো জেলার অর্থাৎ মাদারীপুর এবং শরীয়তপুরের যে শিডিউলটা ব্রেক হয়েছে সেটা তারা পরবর্তীতে সমন্বয় করবে। এবং গতকাল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, এনসিপি নেতৃবৃন্দ প্রেস কনফারেন্স করেছে। তারা দীপ্ত কণ্ঠে বলেছেন যে কোনো ধরনের বাধা বিপত্তি তাদের যে পদযাত্রা, দেশব্যাপী যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি কেউ রোধ করতে পারবে না। এবং গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে, এটি তারা বলেছে যে মুজিববাদী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা যে আগে জঙ্গি হামলা, জঙ্গিবাদে বিশ্বাসী ছিল, সেটি গতকাল তারা আবার প্রমাণ করেছে বলেও এনসিপির আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম তিনি কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে আমাদের কাছে বলেছেন। এবং আমরা জানতে পেরেছি তারা যশোর দিয়ে, মাগুরা দিয়ে তারপর ফরিদপুরের দিকে যাবে এবং ফরিদপুরে পথসভা, তারপরে আগেই বলেছি, এবং রাজবাড়ীতে পথসভার মধ্যে দিয়ে আজকে হয়তো তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটি শেষ করবে এবং পরবর্তীতে যে সমস্ত জেলায় শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলো নিয়েই তারা সামনের দিকে এগোবে। প্রবীর, আপনাকে ধন্যবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। শুনানির শুরুতে এই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতে দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, শুনানি তো চলছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। হাইকোর্ট কিন্তু কয়েকদিন আগেই গত জুনে কিন্তু এই মামলার যে নিম্ন আদালতের যেই আদেশ তা কিন্তু বাতিল করে দিয়ে পরবর্তীতে এই মামলায় কিন্তু সবাইকে খালাস দেন এবং সেই খালাসের বিরুদ্ধেই কিন্তু রাষ্ট্রপক্ষ প্রথমে কিন্তু লিভ টু আপিল করে এবং লিভ টু আপিলের পরে কিন্তু এই যে সে লিভ গ্রান্ট হয়। লিভ গ্রান্ট হওয়ার পর আপিল শুনানি আপিল হওয়ার পরে কিন্তু আজ কিন্তু প্রথম শুনানি এবং আজ কিন্তু রাষ্ট্রপক্ষ শুনানি করছে এবং শুনানিতে শুরুতেই কিন্তু আজ যে 2 জন পলাতক আসামি আছে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং আইনজীবী নিয়োগ দেওয়ার পরে কিন্তু শুনানি শুরু হয়। এর আগে
যেই 21 আগস্টের বিচার, সেই বিচার সঠিকভাবে হয়নি বা সাক্ষ্য গ্রহণ সঠিকভাবে হয়নি, এই মর্মে কিন্তু যেই নিম্ন আদালতের যেই বিচারটি করা হয়েছিল, নিম্ন আদালতের যে রায়টি ছিল তা কিন্তু বাতিল করা হয় এবং বাতিল করে কিন্তু যারা সাজাপ্রাপ্ত ছিলেন, তারেক রহমান সহ অন্যান্যরা যারা সাজাপ্রাপ্ত ছিলেন, ফাঁসির আদেশ যাদের বিরুদ্ধে ছিল, সবাইকে কিন্তু এই মামলা থেকে খালাস দেওয়া হয়। সেই খালাসের বিরুদ্ধে যখন আপিল করে আসামি পক্ষের আইনজীবীরা, পরবর্তীতে কিন্তু এই মামলাটিকে বিচার যেহেতু ঠিকমতো হয়নি মর্মে তারা কিন্তু এই হাইকোর্ট এই আদেশটি বা যে নিম্ন আদালতের যে রায়টি ছিল তা কিন্তু বাতিল করে দেয়। সে বাতিল করে দেওয়ার পরেই আমরা কিন্তু দেখেছি যে কয়েকদিন ধরেই কিন্তু লিপ্ত আপিল শুনানি হয়েছে। সেখানে কেন এই মামলাটি আপিল হিসেবে গ্রহণ করা হবে না তা কিন্তু জানতে চায়। আর সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে যখন লিভ গ্রান্ট হয় তারপরে কিন্তু হাইকোর্টের আদেশটি স্থগিত না করে কিন্তু আপিল গ্রহণ হয় এবং সেই আপিলের শুনানি কিন্তু আজ থেকে শুরু হলো। মাইনুল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা আবারও গোপালগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। আতঙ্ক কতটা কেটেছে? 14 জন আটকের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন। রাব্বি, আপনি জানেন যে গতকালকে গোপালগঞ্জে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। তো সেই থেকে শুরু হয়ে পুলিশ 14 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজকে জেল হাজতে পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে, যেটি আমার কাছে বলেছেন। সাথে সাথে কিছু কিছু লোকজন কিন্তু রাস্তায় বেরিয়েছে, বিশেষ করে টহল পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি সহ সদস্যরা কিন্তু 10টার পর থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক জায়গায়, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তারা মহাসড়ককে খোলা রাখার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন গাড়ি তারা চেক করছে যে কোনো গাড়িতে কোনো অঘটন। এই অবস্থার মধ্যে গোপালগঞ্জে কিন্তু এখনো গ্রেপ্তার আতঙ্ক কাটেনি। মানুষজন যদিও দুই চারজন বের হচ্ছে। মুন্না, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার রাতে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটেছে 2টি হত্যাকাণ্ড। আদাবরে ভাতিজার বিরোধের মীমাংসা করতে গিয়ে খুন হন চাচা গাড়ি চালক ইব্রাহিম, আর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের কোপে নিহত হন আলামিন নামে আরেকজন। ঘটনার পর থেকে চরম আতঙ্কে স্থানীয়রা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। আমানত আলীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আদাবরের নবোদয় হাউজিংয়ের 7 নং রোডে ব্যাগ থেকে অস্ত্র বের করছে এক ব্যক্তি। প্রকাশ্যেই গুলি চালায় সে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন একজন, মারা যান ঘটনাস্থলেই। জানা গেছে নিহত ব্যক্তি গাড়ি চালক ইব্রাহিম। তার ভাতিজা সুজন কাজ করত ডিম ব্যবসায়ী সজীবের দোকানে। দোকানের হিসাব ঠিকমতো বুঝিয়ে না দেয়ায় সুজনকে নিয়ে কিছুদিন ধরে চলছিল বিরোধ। ভাতিজার বিষয়টি সুরাহা করতে সজীবের সাথে সালিশে বসেন ইব্রাহিম। আলোচনার এক পর্যায়ে তর্কে জড়ান উভয় পক্ষ। সালিশ মীমাংসা না হলে সড়কে গিয়ে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে অস্ত্র বের করে ইব্রাহিমকে গুলি করে সজীব। ইব্রাহিম কাকারে থাবত দিছে, তিয়া দেওয়ার পরে তো হেরা বাইরে এলো। বাইরে পাওয়ার পরে আমার কাকারে গুলি করে দিছে। আমার স্বামীরা গুলি করে হত্যা করা হয়েছে। আমার স্বামীর বিচার চাই। আমি আমার স্বামীর বিচার চাই, আমি কিছু চাই না। এ সময় উত্তেজিত জনতা সজীব ও তার ভাই রুবেলকে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে সেনাবাহিনী। পরে আদাবর থানায় হস্তান্তর করা হয় দুই ভাইকে।
একটা সালিশে তারা বসেছিল, সেই সালিশ থেকেই এক সময় তর্কাতর্কির পর হাতাহাতি, তারপরে আর কি হাতাহাতির পরে এই পক্ষে দুজন ছিল, এই দুজনকে তারা একটু দাওয়া দিয়েছে, এই দুজনের মধ্যে থেকে একজন পিস্তল বের করে প্রতিপক্ষকে গুলি করছে, তখন সেই গুলিতে একজন আহত হয়, পরবর্তীতে হাসপাতালে গিয়ে মারা যায়। এদিকে সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আলামিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সম্প্রতি শেরেবাংলা নগরে ছিনতাইয়ের ঘটনায় মান্নান নামে একজনকে আটক করে পুলিশ। পরিবারের ধারণা, ওই ঘটনার জেরে মোশাররফ সহ কয়েকজন মিলে আলামিনকে হত্যা করেছে। এই ঘটনায় গিট্টু রিপন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গত পরশুদিন ফোন দিছে, ওর মার মোবাইলে ফোন দিয়ে কইছে যে আলামিন কই, কইছে আলামিন ঘুমাইতে আছে, কইছে আলামিন যদি পাই না রাস্তায় আর রকাইতে আলাম হাত পা রকাইতে দিব। পরে গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম, পরে বললো যে ও আসার আগে এখানে ডেট হয়ে গেছে। আলামিনকে তারই পরিচিত একজন ডেকে আর কি এখানে ডেকেছিল, তারপর এখানে আসার পরে তার সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে এখানে তাকে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে সে আহত হয় পঙ্গু হাসপাতালে যায়, সেখানে কিছুক্ষণ আগে উনি মারা যান। কয়েক ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবরে জোড়া খুনের ঘটনায় চাপা আতঙ্কে এলাকাবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙার গুজবে সয়লাভ ভারতের গণমাধ্যম। উদ্বেগ জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়েছেন ভারত সরকারের হস্তক্ষেপ। বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যমুনার অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। ময়মনসিংহে নয়, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংরক্ষিত আছে কিশোরগঞ্জে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরই এক কর্মকর্তার বক্তব্যে ছড়ায় বিভ্রান্তি। বিস্তারিত হোসাইন শাহিদের প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব, সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে ময়মনসিংহে। এমন হুজুগে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকে পশ্চিমবাংলার বিভিন্ন মহল। তবে বাস্তবতা ভিন্ন। ময়মনসিংহে নয়, প্রকৃতপক্ষে সত্যজিৎ রায়ের বাপ দাদার ভিটা কিশোরগঞ্জ জেলায়। সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়, যা বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। সত্যজিৎ রায়ের প্রত্যেক নিবাস আমাদের কটিয়াদি উপজেলার মশুয়া ইউনিয়ন। এখানে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা সেখানে সার্বিক তত্ত্বাবধান আছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের। সেখানে আমরা একটা রেস্ট হাউস করেছি। এটা একটা আমাদের কিশোরগঞ্জের একটা পর্যটন স্পট হিসেবে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন। এদিকে তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বসেন। নজরে আসে ভারত সরকারের। শুরু হয় ঢাকা দিল্লি তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে কোনো মন্তব্য করেন বা কোনো কিছু কোথাও দেন, তাইলে তার উচিত হলো এই বিষয়টার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে কথা বলা। লেখক ফরিদ আহমেদ দুলালের মনোময় ময়মনসিংহ বইয়ে পুণ্যলক্ষ্মী ভবন নামে এই বাড়ির ছবিটি পাওয়া যায়। গবেষকরা বলছেন ময়মনসিংহ শহরে হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায়ের আরেকটি বাড়ি ছিল এটি, যেখানে বহু আগেই উঠেছে 14 তলা দালান। অন্যদিকে যেটি ভাঙ্গা হচ্ছে সেটি একই রোডে রণদা প্রসাদ সাহা নামে এক ব্যক্তির জরাজীর্ণ বাড়ি। এই বাড়িটা সত্যজিৎ রায়দের না, এই বিতর্কটি অর্থহীন এবং আমি মনে করি এটা কাণ্ডজ্ঞানহীনতার নমুনা। যা খুশি বলা যায়, যা খুশি বলে ফেলা যায় ফেসবুকে। বাড়িটির সাথে হরিকিশোর রায় পরিবারের বা উপেন্দ্র কিশোর পরিবারের কিংবা সত্যজিৎ রায়ের পরিবারের কোনো রকম সম্পর্ক নেই। রণদা প্রসাদ সাহা অর্থাৎ আরপি সাহা এখানে বাড়িটি নির্মাণ করেন। তারপরে সেই বাড়িটি নানান হাত ঘুরে শেষ পর্যন্ত সরকারের দখলে চলে গেছে। বিভ্রান্তি শুরু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ জেলা মাঠ কর্মকর্তার এক বক্তব্যে। সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের। যমুনা টেলিভিশনকে জানালেন বই, ইউটিউব দেখেই তিনি ধারণা করেছিলেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের হতে পারে। হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল, সেটা কয়েক বছর পূর্বে ভেঙে ফেলা হয় এবং ওই বাড়িটি থেকে বর্তমান যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেটা খুবই নিকটে। হতে পারে দিয়ে কি আসলে হয়?
হতে পারে এবং আরও গবেষণা করতে হবে। তো আমি 2-1টা বই যে এবং ইউটিউব এবং ময়মনসিংহ ঐতিহাসিক নিদর্শন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই ধারণাই বলেছি। যত ধরনের অনুমোদন নেওয়া দরকার সকল ধরনের অনুমোদন নিয়েই আমরা কাজটা শুরু করেছি। এখন যেহেতু সমস্যা হয়েছে আপাতত আমাদের নির্দেশনা আমরা এটা কাজটা বন্ধ রাখব। জমা জমির সরকারি নথিপত্রে কি আছে জানতে চাই জেলা প্রশাসকের কাছে। আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করেছি, সিএস, এসএ এবং আরএস খতিয়ান যাচাই বাছাই করেছি। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। ইচ্ছাকৃতভাবে এটা একটা মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। সত্যজিৎ রায় দুই বাংলার মানুষের কাছেই এক কিংবদন্তির নাম, আবেগের জায়গা। তাকে ঘিরে এমন প্রোপাগান্ডায় বিব্রত এ এলাকার সাধারণ মানুষ বলছেন দুই বাংলার সৌহার্দ্য রক্ষায় এমন গুজব ঠেকাতে এগিয়ে আসবে ওপার বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। বুধবার 7.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঙ্গরাজ্যটির পপফ দ্বীপ। স্যান্ড পয়েন্ট শহরে ছিল কেন্দ্র। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরবর্তীতে জরুরি সতর্কতা তুলে নেয় আবহাওয়া বিভাগ। তবে বাসিন্দাদের নিম্নভূমি থেকে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ জারি রয়েছে এখনও। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।